দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বাস্তববাদী ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সামান্য আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর ঔপন্যাসিক, সাহিত্যিক, কথা শিল্পী ইত্যাদি বিভিন্ন এই সমস্ত লেখকদেরকে নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করব। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম বিহারের সাঁওতাল পরগনার অন্তর্গত দুমকা গ্রামে। তিনি 1908 খ্রিস্টাব্দের 19শে মে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস ছিল, অর্থাৎ তার বাবাদের পূর্বপুরুষদের বাড়ি ছিল বাংলাদেশের ঢাকার বিক্রমপুরের অন্তর্গত মালবদিয়ার নামক যে গ্রামটি, সেই গ্রামটিতে তাদের পৈতৃক বাসস্থান ছিল। তার বাবার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় এবং তার মায়ের নাম ছিল নীরদা সুন্দরী দেবী। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, তাই তার বাবাকে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো এবং যেহেতু তার বাবাকে ঘুরে বেড়াতে হতো, সেজন্য মানিক বন্দ্যোপাধ্যায়কেও চাকরি সূত্রে তার বাবার চাকরির জন্য তাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছেলেবেলা তাই কেটেছে বাংলা এবং বিহারের বেশ কিছু জেলায় জেলায়, অর্থাৎ কখনো বাংলায় কখনো বিহারে। এই ধরনের ঘোরাফেরা করেই তার বাবার সাথে যেহেতু ঘোরাফেরা করেছিল, তাই এইভাবেই তাদের জীবন কাটে ছোটবেলায়। মানিক বন্দ্যোপাধ্যায়, এটি তো তার পরের নাম। অ্যাকচুয়ালি তার আসল নাম হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরবর্তীকালে তাকে মানিক বলেই সবাই চেনে এবং এই মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েই আমরা তাকে চিনে থাকি এবং বিভিন্ন ধরনের লেখা, তার গল্প, উপন্যাসিক ইত্যাদি যে বিভিন্ন লেখাগুলি রয়েছে, সেগুলিতে মানিক বন্দ্যোপাধ্যায়ের নামটি বিশেষভাবে প্রচলিত রয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার অন্তর্গত একটি স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি বাঁকুড়ার একটি স্কুল থেকে আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে তিনি অঙ্কের অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু যতই তিনি অঙ্ক বিষয় নিয়ে অনার্স পড়ুক না কেন, তার সাহিত্যের প্রতি একটি আলাদা টান ছিল এবং সাহিত্যের প্রতি যেহেতু তার আলাদা টান ছিল, তাই তিনি সাহিত্যের প্রতি একটু বেশি মনোনিবেশ করে ফেলেছিলেন। সাহিত্যের প্রতি আকর্ষণের ফলে হঠাৎ আমরা দেখতে পাই আকস্মিকভাবে একদিন মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের জগতে প্রবেশ করেছিলেন। তিনি যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন, প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় বিভিন্ন পত্রপত্রিকা নিয়ে তাদের বন্ধু বান্ধবদের মধ্যে কথাবার্তা তো চলতোই। সেই সময়টিতে তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। এটি আমি একটু আগেও বললাম যে তিনি অঙ্কের অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন। সেই বিজ্ঞানের বন্ধুদের মধ্যেই আলোচনাটি চলছিল। সেই সময় বন্ধুদের সাথে তিনি যখন আড্ডা মারছিলেন, একটি নামি দামি পত্রিকায় এই ধরনের বিভিন্ন লেখা প্রকাশের একটি প্রসঙ্গ উঠে এসেছিল। তাদের বন্ধুদের মধ্যে কেউ কেউ তো বলেই ফেলেছিল যে নামি দামি লেখক ছাড়া বা যার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ইত্যাদি রয়েছে, তাদের লেখা ছাড়া পত্রিকার সম্পাদকেরা অন্য কোনো সামান্য ক্ষুদ্র মানুষদের লেখা তাদের পত্রিকায় ছাপায় না। মানিক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় সেই আড্ডাখানায় সেখানে ছিলেন, তর্ক যেখানে হচ্ছিল। তো তিনি সেই ব্যাপারে একটি মতবিরোধ তার সাথে লাগে আর কি বন্ধুদের। তিনি বলেছিলেন, লেখার যদি কোয়ালিটি থাকে, লেখা যদি ভালো হয়, তাহলে পত্রিকার যিনি সম্পাদক তিনি অবশ্যই ছাপাবেন। তিনি কেন ছাপাবেন না, এটি তিনি মনে করেছিলেন এবং বলেছিলেন। যখন বন্ধু বান্ধবদের মধ্যে এটি নিয়ে তর্ক বাঁধে, তখন তিনি মনে মনে পণ করেছিলেন যে আমি এই কথাটি প্রমাণ করে দেখাবো এবং সত্যি সত্যি 3 মাসের মধ্যে তিনি এই কথাটি প্রমাণ করে দিয়েছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় অতসী মামি নামক একটি গল্প লিখে সেই সময়কার নামি দামি পত্রিকা বিচিত্রা, নাম তো তোমরা সবাই শুনেছ, সেই বিচিত্রা পত্রিকার সম্পাদকের কাছে সেই লেখাটি গিয়ে জমা দিয়ে এসেছিলেন। তার নাম তখন ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নামটি না দিয়ে তার ছদ্মনাম মানিক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেছিলেন, যাতে তার বন্ধু বান্ধবেরা কেউ না চিনতে পারে। পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, তার কাছে গল্পটি ভীষণ ভালো লেগেছিল এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে সেই গল্পটি তিনি তার পত্রিকায় ছাপিয়েছিলেন এবং সত্যি কথা, সেই
পত্রিকার যে গল্পটি ছাপানো হয়েছিল সেটি বেশ নাম ডাক খ্যাতি ইত্যাদি অর্জন করেছিল। এর পরবর্তীকালে আমরা দেখতে পাই মানিক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তিনি আরো প্রচুর লেখা লিখতে থাকেন। তার অভিভাবকরা মানিক বন্দ্যোপাধ্যায়ের বাবা মা গুরুজনেরা যারা যারা ছিল লক্ষ্য করলেন ব্যাপারটি যে তাদের ছেলে সাহিত্যের প্রতি বেশি মনোনিবেশ করে ফেলেছে। তারা তাদেরকে সাজেশন দিল মানিক বন্দ্যোপাধ্যায়কে যে তুমি একটু পড়াশোনার প্রতি মনোযোগ হও, এই সমস্ত লেখালেখি সব হবে পরে, তুমি আগে একটু ভালো করে পড়াশোনা করো। আর যখন এই ধরনের কথাবার্তা চলতে থাকে মানিক বন্দ্যোপাধ্যায় তার পড়াশোনার লাইফ থেকে পুরোপুরি ইস্তফা দিয়ে দিলেন, অর্থাৎ আমি আর পড়াশোনা করব না এই কথাটি জানিয়ে দিলেন। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় ছোটবেলা থেকেই ছিল ভীষণ জেদি প্রকৃতির। পরবর্তীকালে তার বিভিন্ন লেখার মধ্যে তার ধরো সাহিত্যকর্মের মধ্যেও আমরা সেই জেদের একটি প্রভাব লক্ষ্য করেই থাকি। নিরাপদ সুখী জীবন হয়তো তিনি পেতেন। অঙ্কের অনার্স নিয়ে সেই সময় তিনি পড়াশোনা চালু করেছিলেন, হয়তো তিনি ভালো কোনো চাকরি বাকরি পেয়েই যেতেন, কিন্তু সেই নিরাপদ জীবন তিনি বেছে না নিয়ে সাহিত্যের জীবন সাহিত্যিকের জীবন যার কোনো নিশ্চয়তা নেই সেই জীবন তিনি বেছে নিয়েছিলেন। আসলে মানিক বন্দ্যোপাধ্যায় নিজের জীবনকে বা তার পারিপার্শ্বিক যে জীবন ছিল সেই জীবনকে দেখেছিলেন নির্ভীক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। মার্ক্সীয় দর্শন এবং ফ্রয়েডের যে মনস্তত্ত্ব, এই দুটি জিনিস মানিক বন্দ্যোপাধ্যায়কে প্রবলভাবে নাড়া দিয়েছিল এবং তার রচনায় এই বিষয়গুলি খুব সুন্দরভাবে আমরা ফুটে উঠতে দেখি। মানিক বন্দ্যোপাধ্যায় তার জীবনে প্রচুর ছোট গল্প এবং উপন্যাস লিখে মানুষের মন জয় করে নিয়েছিলেন। তিনি দুই ধরনেরই লেখা লিখেছেন, ছোট গল্প উপন্যাস সবই লিখেছেন, তার সাথে তিনি বেশ কিছু কবিতাও লিখেছিলেন। আমরা মোটামুটি বলতেই পারি সব মিলিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় প্রায় 50টিরও বেশি উপন্যাস লিখেছেন এবং তার ছোট গল্পের সংখ্যা নেহাত যে কম সেটি নয়, সেটিরও প্রচুর পরিমাণে তিনি লিখেছেন। তার দিবারাত্রির কাব্য এই নাম নিয়ে যে উপন্যাস, সেই উপন্যাসটি মাত্র 21 বছর বয়সে তিনি লিখে ফেলেছিলেন। এই উপন্যাসটি বা এই যে লেখাটি, এটি গল্প উপন্যাস ধাঁচের কোনো লেখা ছিল না। তিনি নিজেই বলেছিলেন এক জায়গায় যে দিবারাত্রির কাব্যটি পড়তে বসে যদি কখনো মনে হয় যে বইখানা খাপছাড়া অস্বাভাবিক, তখন মনে রাখতে হবে এটি গল্পও নয়, উপন্যাসও নয়, এটি একটি রূপক কাহিনী, রূপকের একটি নতুন রূপ। এই কথাটি মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস হলো জননী। এছাড়াও তার লেখা পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি বাংলা সাহিত্যের ইতিহাসে ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরো বিভিন্ন উপন্যাসের লেখা তো অনেকগুলি আছে, প্রায় 39টি উপন্যাস, 20টি গল্পগ্রন্থ এবং একটি প্রবন্ধ সংকলন, এছাড়াও বিভিন্ন কবিতা তিনি লিখেছিলেন। তো এতগুলির নাম তো বলা সম্ভব নয়, কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাসের এবং ছোট গল্পের নাম আমরা বলে দিচ্ছি। পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, জীবনের জটিলতা, শহরবাসের ইতিকথা, চিন্তামণি, চিহ্ন, আদায়ের ইতিহাস, চতুষ্কোণ, জীবন্ত পেশা, স্বাধীনতার স্বাদ, সোনার চেয়ে দামি, ছন্দপতন, ইতিকথার পরের কথা, পাশাপাশি, সর্বজনীন আরোগ্য, 23 বছর আগে পরে, নাগপাশ, চালচলন, শুভাশুভ, হরফ, পরাধীন প্রেম, আরো তো বললে অনেক হয় ইত্যাদি। তার গল্পগ্রন্থের তালিকা যদি আমরা কয়েকটি বলি সেক্ষেত্রে অতসী মামি, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, সরীসৃপ, বউ, সমুদ্রের স্বাদ, ভেজাল, হলুদ পোড়া ইত্যাদি উল্লেখযোগ্য। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি মাত্র প্রবন্ধ সংকলন ছিল, সেই প্রবন্ধ সংকলনটির নাম হলো লেখকের কথা। মানিক বন্দ্যোপাধ্যায় প্রচুর ছোট গল্প উপন্যাস ইত্যাদি লিখলেও তিনি দীর্ঘ জীবনের অধিকারী হননি। নিশ্চিন্তে সাহিত্য রচনার অবকাশও তার ছিল না। তার সাহিত্যিক জীবন কেটেছে চরম দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করে। 1956 খ্রিস্টাব্দের 3 ডিসেম্বর মানিক বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। দেখো,
খুব অল্প করেই আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে জেনে নিলাম। এরপরে আমরা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাহিত্যিক ঔপন্যাসিক নিয়ে আলোচনা করব। আজ তাহলে এটুকুই।